চুলটাকে ৪ জন লাগছে সেটাকে সেট করতে, ৩ জন ৪ জন লাগছে মেকআপ করতে। কারণ এটা ত্রিনয়ন বানানো, মানে প্রত্যেকটা চোখের পাতা যাতে সঠিক হয়, চোখের মানে প্রত্যেকটা মেকআপ যাতে সঠিক হয়, লিপটা সুন্দর হয়, গয়না সুন্দর, মানে সব কিছু, মানে ৪-৫ জন শুধু গয়নার এক্সপেরিমেন্ট করেছি আমরা। ৩ বার লুক টেস্ট করেছি যে গয়নাটা যাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে যেটা মায়ের সাজের সাথে। আমি এখানে দেবী কমলা রূপে অভিনয় করেছি। এইবার মহালয়ার লুকটা আউট হওয়ার পর আমি কালির যা রিভিউ পেলাম, যে রেসপন্স পাচ্ছি, তাতে আমি খুব আশাবাদী যে 25শে সেপ্টেম্বর খুব ভালো কিছু একটা হতে চলেছে। তো থ্যাংক ইউ। আমি এবারে কালার্স বাংলার সুরিন্দর ফিল্মসের মহালয়াতে করছি ত্রিপুরা সুন্দরী, যাকে ষোড়শীও বলা যায় আর কি। দর্শকদেরকে এটাই বলবো, আমি যে চরিত্রটাই পাঠ করছি সেটা হচ্ছে দেবী মাতঙ্গীর চরিত্র। আই এম রিয়েলি এক্সাইটেড। দর্শকদেরকে এটাই বলবো যে আমাকে দেবী ধূমাবতীর রূপে আপনারা দেখতে পারবেন। আমি দেবী ভুবনেশ্বরীর চরিত্রতে অভিনয় করেছি। আমি যেহেতু একদমই মানে দেবী তো দূরের কথা, মানে আমি একটু শান্ত নই, যেটা সত্যি কথা। তো সেখানে একজন দেবী হয়ে ওঠা, মানে আমি জানি না, মানে ভগবান আমাকে পাপ না দিক। সবার একটা কমপ্লিট ছিল যে এটা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা করে ছিল। I'm so lucky ওই দিক দিয়ে। So yes, কারণ we are still young, তাই জন্য আমাদের বেশি আর এবারে তো শুধু নাচ ছিল না, মানে অনেক ব্যাক স্টোরিজ ছিল, সেগুলো আপনাদেরও জানতে খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে দেবীর যতগুলো মহিষাসুর মর্দিনী রূপে তো রয়েছেনই, ঋতুদি আমাদের সকলের রূপই রয়েছে, আর বাকি যতগুলো রূপ আছে দেবীর, সবকটি রূপ আপনারা এবার, এটাই বিশেষত্ব এবারের কালার্সের মহালয়ার, যে আপনারা প্রত্যেকটি রূপ দেখতে পাবেন, সেই প্রত্যেকটি রূপের কাহিনী জানতে পারবেন, যেটা আমরাও শুটিং করতে করতে না জানতে পেরেছি। তো সেটা সব থেকে ইন্টারেস্টিং। আমি যেটা বলতে চাইছিলাম যে আমি নিজে খুব আনন্দিত এবং ভেরি প্রিভিলেজ যে আমাকে এই ধরনের একটা মানে চরিত্র অভিনয় করার জন্য বলা হলো, এবং মায়ের কৃপা যে মা আমাকে এই সুযোগটা করে দিলেন যে মায়ের অবতারে মানে পারফর্ম করা। আই এম ভেরি প্রিভিলেজড, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু কালার্স। এবং আমি মনে করি যে প্রত্যেক শিল্পীর জীবনে একটা করে নতুন মোড় আসে এবং একটা নতুন কিছু করার সুযোগ আসে। তো আমি এটাকে সেভাবেই দেখব। অনেক ডান্স পারফরমেন্স করেছি, অনেক টেলিভিশনে প্রোগ্রাম করেছি, আমার ডান্সের প্রচুর অনুষ্ঠান টেলিভিশনে হয়েছে, কিন্তু এইটা একটা আমার কাছে খুবই স্পেশাল। আর স্পেশাল এই কারণে যে মহালয়ার দিন এবং ভোরবেলা এটা টেলিকাস্ট হবে, এবং এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি। এবং আই থিঙ্ক মহালয়ার এই মানে দিনটা আমাদের কাছে এমনিতেই খুব স্মরণীয় হয়ে থাকে, কারণ বাঙালির মননে, বাঙালির জীবনে মহালয়া একটা বড় ভূমিকা পালন করে। মহালয়া মানেই একটা অসপিশিয়াস ডে, মহালয়া মানেই মায়ের আগমনী, মহালয়া মানেই হচ্ছে মা আসছেন। তো সেই জন্য সেইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে খুব স্পেশাল। অনেক সময় হয়তো আমাদের এই পরিশ্রমটা অনেকে বুঝতে পারে না, হয়তো অনেকে ভাবেন যে এটা খুব একটা ইজি কাজ, কিন্তু এটা আসলে কতটা কঠিন কাজ আমি এই মহালয়াটা করে আরও বেশি বুঝতে পেরেছি। যে শুটিংয়ের জন্য তো আমাদের চরিত্রের জন্য তো অবভিয়াসলি আমাদের অনেক কিছু করতে হয়, কিন্তু এইটা না, মানে এটা মানে একটা সাংঘাতিক অন্যরকম ব্যাপার। মানে চুলটাকে ৪ জন লাগছে সেটাকে সেট করতে, ৩ জন ৪ জন লাগছে মেকআপ করতে। কারণ এটা ত্রিনয়ন বানানো, মানে প্রত্যেকটা চোখের পাতা যাতে সঠিক হয়, চোখের মানে প্রত্যেকটা মেকআপ যাতে সঠিক হয়, লিপটা সুন্দর হয়, গয়না সুন্দর, মানে সব কিছু, মানে ৪-৫ জন শুধু গয়নার এক্সপেরিমেন্ট করেছি আমরা। ৩ বার লুক টেস্ট করেছি যে গয়নাটা যাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে যেটা মায়ের সাজের সাথে সামঞ্জস্য হয়। শাড়িটা কীভাবে পরানো হবে, সে ধুতি স্টাইলে সে কীভাবে ওরকমভাবে প্লিটস করে। তো আমার মনে হয় কস্টিউম ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্ট, হেয়ার ডিপার্টমেন্ট, মানে পুরো যারা ব্যাক এন্ডের ডিপার্টমেন্ট সবাই দুর্দান্ত কাজ করেছে। এবং মানে আমরা সেটে মানে সব কিছু নিয়ে রেডি থাকতাম, কারণ কোনো টাইম যাতে ওয়েস্ট না হয়। এবং 3.5-4 ঘন্টা শুধু লাগতো আমাদের সাজতে, তারপরে শুটিং। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। টলিস্কোপের দর্শকদের আমি এটাই বলতে চাই যে দেখতে থাকুন,
আমার মহিষাসুর মর্দিনী কালার্স বাংলায় ভোর 5টার সময় মহালয়ার অনুষ্ঠান, অবশ্যই মিস করবেন না, কারণ মনে হয় যে সেটাই পুজোর শুরু এবং আমরা চাইবো যে আপনারা সবাই দেখুন এবং পুজো খুব ভালো করে কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই সাবধানে পা ফেলবেন। আমি দেবী ভুবনেশ্বরীর চরিত্রতে অভিনয় করেছি। আর আমার কাছে মানে আমার মনে হয়েছে যে এই চরিত্রটা মানে প্রত্যেকটা চরিত্রের জন্যই আমাদেরকে প্রিপারেশন নিতে হয়, প্রেপ করতে হয়। তো এখানে আমাকে করতে হয়েছে, হয়তো খুব বেশি করতে হয়নি, কারণ যেহেতু আমি পিরিয়ডিক আর মাইথোলজি আগেও করে এসেছি। হ্যাঁ, আমাকে নতুন চরিত্র করতে গেলে যে কোনো ক্যারেক্টার, সেটা পিরিয়ডিক বা মাইথোলজি বলে না, নর্মাল ক্যারেক্টার হলো আমাদেরকে একটা ব্রিফ তো শুনতেই হয় যে তার, এবার সেখানে যখন উনি দেবী, তো আমাকে জানতেই হবে যে তার ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, সেগুলো আমাকে জানতে হবে। তো সেগুলো ব্রিফ করেছি হাউস থেকে, আমরা সুন্দর করে শুটিং করেছি, পারফর্ম করেছি। খুব ক্লাসিক্যাল একটা ডান্স ছিল, মানে সবারই ইনফ্যাক্ট ছিল, 3.5 মিনিট একটা পারফরমেন্স ছিল শিবের সাথে। তো সেটা ডায়লগ পার্ট, বাচ্চা শিব ছিল, অনেক কিছু, বেশি আমি বলছি না কারণ এটা বলে ফেললে তো চাপ, আপনাদেরকে দেখতে হবে। তার জন্য ভোরবেলা 5টার সময় দশর মহাবিদ্যা কালার্স বাংলায় 25শে সেপ্টেম্বর মহালয়ার দিন। আমি এখানে দেবী কমলা রূপে অভিনয় করেছি। তো দেবী কমলা হচ্ছেন সুখ, সমৃদ্ধি, ধন, তারপর যশের দেবী। ওনাকে দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। ওনাকে বলা হয় তান্ত্রিক লক্ষ্মী। হ্যাঁ, তো দেবী কমলার আমার মানে ডোনার চরিত্রটা অনেক ডিফারেন্স আছে, কারণ ডোনা তো খুবই মানে খুব চঞ্চল একজন, আর দেবী কমলা অতটাই শান্ত, এরকম টাইপের দেবী। তো হ্যাঁ, এইটা যখন করেছি আমি, এই চরিত্রটা যখন পেয়েছি, আমার মনে হয়েছিল আমি কি করে পারবো, মানে করতে পারবো কিনা। ওরকম ডায়ালগস, ফার্স্ট মাইথোলজি আমার, তো ওরকম ডায়ালগস, ওরকম নাচ আমার দ্বারা কি করে হবে। তারপরে আমার কো অ্যাক্টার্সরা, মানে এই আমার যে সিরিয়ালটার কো অ্যাক্টার্স আমার সৌরিতি দি, তারপর অদিতি, আমরা সবাই ভীষণ হেল্প করেছি আমাকে নাচ শেখাতে, তারপর ডায়ালগস বলাতে। তো তারপর আমার খুব আমি খুব মজা পেয়েছি করে। মহালয়া কিরকম লাগছে? প্রথমবার মহালয়া করে আমার ভীষণ ভালো লাগছে, স্পেশালি আমি ঋতুদির সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, এটার জন্য তো আমি খুবই অনার্ড অ্যান্ড আই এম ব্লেসড। তো হ্যাঁ, এটা তো আমার কাছে একটা ড্রিম কাম ট্রু, তো খুবই ভালো লাগছে। বড় বড় চুল, ওরকম সাজ, সেইভাবে নাচ, সেটা কতটা কষ্ট করছে? ওটা সত্যি আমার জন্য খুব কষ্টকর ছিল, কারণ ওটা যেহেতু বললাম আমার ফার্স্ট মাইথোলজি, এরকম এতটা হেভি সাজে নাচ করা, আর ঘাটটা এরকম হয়ে যাচ্ছিলো, তাও একটু ম্যানেজ করে করেছি। তবে হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা হওয়াটা দরকার ছিল, সব রকমেরই এক্সপিরিয়েন্স হওয়া দরকার। আমার খুব ভালো লেগেছে, আফটার অল যখন দেখবো নিজেকে টিভিতে মহালয়া করতে, ওটা আমার জন্য খুবই একটা আলাদা অনুভূতি হবে। ভারী ভারী সাজ, গয়না, চুল, এইভাবে এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আমি আগেও করেছি, সো মাইথোলজি তো আমার জন্য নতুন নয়, বাট হ্যাঁ, নতুন এটাই যে আমি মহালয়া করছি, সো ওটা একটা আলাদা মজা, ওটা একটা আলাদা কি বলবো, যশ। আই এম রিয়েলি এক্সাইটেড। দর্শকদেরকে এটাই বলবো যে আমাকে দেবী ধূমাবতীর রূপে আপনারা দেখতে পারবেন। দেবী ধূমাবতীর হিস্ট্রি আছে, যেটা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাইছি না, কারণ দেবী ধূমাবতীর ব্যাপারে অনেক কম লোকেরা জানে। দেবী পার্বতীর অনেক রূপ আছে, তার মধ্যে দেবী ধূমাবতী একজন রূপ। তিনি বৃদ্ধা, তিনি বিধবা, শুধু এইটুকুনি বলবো আপনাদেরকে, যেহেতু আপনারা লুকটা দেখেছেন। সো যখন আমি প্রথম ওই উইকটা আমাকে দেখানো হয়েছিল যেটা আমি পরবো, আই ওয়াজ রিয়েলি স্ক্যার্ড যে সাদা চুল রূপটা কেমন হবে বা লুকটা কেমন লাগবে। বাট যখন আমি হিস্ট্রিটা জানতে পারলাম দেবী ধূমাবতী, তখন আমি নিজেকে খুব ব্লেসড মনে করেছিলাম, কারণ এতগুলো রূপের মধ্যে আমি যেহেতু একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি চরিত্রের সাথে, সো ঠাকুর আমাকে সেরকম একটা এক্সপেরিমেন্টেড মিস্টিরিয়াস একটা চরিত্র আমার জন্য লেখা ছিল মেবি, কারণ ধূমাবতীর ব্যাপারে আমরা অতটা কেউ জানি না হিস্ট্রিটা। যখন আমি জানতে পেরেছিলাম আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড, বাট ইট ওয়াজ রিয়েলি টাফ ফর মি টু এক্সপ্রেস দ্যাট, কারণ সব কিছু মিলিয়ে ওই লুক, ওই এক্সপ্রেশন, ওই বৃদ্ধার যন্ত্রণা, সব কিছু মিলিয়ে ওইটা করা, ইট ওয়াজ রিয়েলি টাফ, বাট হয়ে গেছে। ফাইনালি তোমাকে দেখা যাচ্ছে মহালয়ার দিনকে, তোমার যে চরিত্র দর্শকরা অটোমেটিক্যালি দেখে নিয়েছে, তবু তুমি একটুখানি তোমার চরিত্র এখানে যেটা করছো সেটা নিয়ে একটু দর্শকদেরকে। প্রথমেই বলবো যে দর্শকদের অসংখ্য ভালোবাসা। প্রোমো দুটো বেরিয়েছে, দুটো আর আমি একটুখানি অডিয়েন্স রিভিউসগুলোর মধ্যে দিয়ে যাই আর কি, দেখি কে কি কমেন্ট করছেন, কে কি বলছেন, ভালো মন্দ সবটা আমি দেখি। তো আনএক্সপেক্টেডলি বলবো, আমি মানুষটাই একটু কন্ট্রোভার্সিয়াল, বাট
এইবার মহালয়ার লুকটা আউট হওয়ার পর আমি কালির যা রিভিউ পেলাম, যা রেসপন্স পাচ্ছি, তাতে আমি খুব আশাবাদী যে 25শে সেপ্টেম্বর খুব ভালো কিছু একটা হতে চলেছে। তো থ্যাংক ইউ। মানে অস্বাভাবিক, ওটা খুবই কষ্টকর, তবে কি হয় কোনো কিছুই তো বৃথা যায় না আমাদের। তো ছোট থেকে ওই যে 5 বছর বয়স থেকে নাচটা শিখতাম, ওটা আমার কাজে লেগে গেছে। তো আমি তো একটু ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারলে আমি প্রচণ্ড আনন্দ পেয়ে যাই। তো ওখানে কাশ্মীরা ম্যাম ছিলেন আমাদের কোরিওগ্রাফার, তো ওনাকে বলেছিলাম যে আমি ওয়ান শট যাবো, বাট এত মানে ভিগারাস ডান্স মুভমেন্টস ছিল, প্লাস অত এই নিজের চুল প্লাস একটা বড় উইগ, সাথে অত সুন্দর একটা অত বড় মুকুট, অত ভারী ভারী গয়না, তো টাফ ছিল, বাট আই এনজয়েড। দর্শকদেরকে এটা বলবো, আমি যে চরিত্রটাই পাঠ করছি সেটা হচ্ছে দেবী মাতঙ্গীর চরিত্র। এটা মানে মা দুর্গার একটি রূপ, এবং এটাকে বলা যেতে পারে সরস্বতী ঠাকুরের চণ্ডী রূপ, যিনি জঙ্গলে থাকেন আর কি। তো খুব ইন্টারেস্টিং একটা নাচ আছে এটাতে, আমার ক্লাসিক্যাল নাচ অনেকদিন পর করলাম, খুব ভালো লাগলো করে। এবং খুলে নাচ করেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর, মানে ক্লাসিক্যাল নাচটা করাই হয়নি, মাঝে দু একটা ভিডিও পোস্ট করেছিলাম অন্যান্য নাচের, কিন্তু ক্লাসিক্যাল নাচ অবশ্যই মানে অন্যান্য নাচের তুলনায় অনেক বেশি কঠিন, মুদ্রা থেকে শুরু করে এভরিথিং। তো যাই হোক, একদিন রিহার্সাল করেছি, বাকি দিন প্র্যাকটিস করেছিলাম একটু, তারপরে পারফর্ম করেছি। এক্সপিরিয়েন্সটা সবসময় অভিনয় করতে আমার সবসময় ভালো লাগে। ক্যামেরার সামনে থাকলেই আমি খুব সুস্থ থাকি এবং ভালো থাকি। মানে ক্যামেরার আড়ালে থাকতে হলেই আমার তখন অ্যাংজাইটি শুরু হয়ে যায় যে না কবে শুরু হবে, কী শুরু হবে, এই বিষয়টা। তো খুব ভালো লেগেছে অফকোর্স। আর ওই ভারী ভারী চুল, আমার প্রথমে একটা ভয় ছিল যে আমার এত ছোট ছোট চুলে ওই বড় উইগটা মানে বসানো পসিবল হবে কিনা, কিন্তু আমাদের সন্তোষীদিরা ছিল হেয়ারের, তো ওরা তো একদম মানে কোনো ব্যাপারই না, বসিয়ে দিল শুরু, মানে কোনো অসুবিধাই হয়নি, এত ছোট চুলেও একদম সুন্দর করে বসিয়ে দিয়েছে। আর সাজগোজ করতে তো আমার এমনিই ভালো লাগে। এবার তোমাকে তো মহলাতে দেখা যাচ্ছে, দর্শকরা দেখেওছে, তো সেখানে তোমার যে চরিত্র সেটা নিয়ে দর্শকদেরকে একটু ছোট করে তুমি প্লিজ বল। আমি এবারে কালার্স বাংলার সুরিন্দর ফিল্মসের মহালয়াতে করছি ত্রিপুরা সুন্দরী, যাকে ষোড়শীও বলা যায় আর কি। মূলত ত্রিপুরা সুন্দরী তার হাসি মিশ্রিত রাগের জন্য বিখ্যাত আর কি। ত্রিপুরা সুন্দরী যখন ক্রোধিত হন তখনও তার মুখের হাসিটি মেলায় না আর কি। মুখের হাসি নিয়ে তিনি অসুরকে বধ করেন আর কি। তিনি যে অসুরটিকে বধ করেন সেই অসুরকে তিনি বধ করেন। তো এই হচ্ছে মূলত ত্রিপুরা সুন্দরীর গল্প, এবং তিনি খুব সাজে নিপুণা, মাথার চুল থেকে পায়ের নখ অবধি খুব সুন্দর করে সাজানো হয়েছে ত্রিপুরা সুন্দরীকে। যে সাজটা সাজতে আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল, তো সেটা আমার কাছে খুবই মজার এবং উপভোগ্য। তো এই যে তখন সেই এরকম লম্বা চুল, ওরকম ভাবে অত গয়না, ভারী ভারী গয়না, সেই পরে নাচ তো অবশ্যই আছে, সেই সময়ের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? ওটা আমি ভালোবাসি। যত বছর রয়েছি ইন্ডাস্ট্রিতে, এটা 26তম বছর, তার মধ্যে বহুবার মহালয়া করেছি, এবং মহালয়া মানেই ভারী পোশাক, ভারী গয়না এবং ভরপুর নাচ। আর আমাকে সবসময় এমন চরিত্রই দেওয়া হয় যার ভরপুর নাচ থাকে, তো এবারেও তাই ছিল। তার জন্য আমি খুবই কৃতজ্ঞ কালার্সের কাছে এবং সুরিন্দর ফিল্মসের কাছে যে আমাকে ভরপুর নাচতে পারে এরকম একটি চরিত্র দেওয়া হয়েছে। তো ওটা আমি ভীষণ উপভোগ করি, তাই জন্য আমার আর আলাদা করে ওটা খুব একটা কিছু মনে হয় না, ভালো লাগে। এই যে মহালয়া যেটা হচ্ছে, তো সেখানে এবার তুমি আছো দেবী বগলামুখীতে, তো সেখানে এক্সপিরিয়েন্স কিরকম ছিল? এক্সপিরিয়েন্স সত্যি বলতে আমি ভীষণ মজা করেছি, আর একটু নার্ভাস ছিলাম, কারণ মানে দেবী বগলামুখী তো আমাদের বিপদ থেকে রক্ষা করেন, তো প্রচুর যুদ্ধ ছিল, প্রচুর ডান্স ছিল। আমি বরাবরই ডান্সারই, বাট তারপরে জানি না কেন আমার প্রচণ্ড নার্ভাস ফিল হচ্ছিল সেদিন ডান্স করতে। যেহেতু দেবীদের আমরা ঠিক মানুষ হিসেবে আমরা তাদের ইমাজিন করতে পারি না, তাদের কতটা পাওয়ার, তাদের কতটা সব মানে তাদের পাওয়ার যতটা আছে আর কি। তো সেটা নিজেদের ইমাজিন করে সেই হিসেবে অভিনয় করা, এটা সত্যিই ভীষণ ডিফিকাল্ট, বাট তাও আমি ট্রাই করেছি। এবার আপনারা বলবেন। বড় বড় চুল, ওরকম গয়না, এইটা তার ওই রকম পোশাকে নাচ তো অবশ্যই ছিল। হ্যাঁ,
সেটা বলতে যে বড় চুল অত দেবীদের থাকে, তো সেই উইকটা পড়লেই মানে 5 মিনিটের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে যায় স্ক্যাল্পে। তো ওটা পরে 2-3 ঘন্টা পরে তো মানে আর থাকাই যায় না, তো সেসব পরে নাচ করা, ওটা ক্যারি করা, যেহেতু ফুল বডি পেইন্ট ছিল, এবার একটু নাচের সময় যদি সোয়েট হয় কি হচ্ছে কালারটা উঠে যাচ্ছে, তো সবটা মেনটেন করে পারফেক্ট শট দেওয়া প্রত্যেকটা, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি যেহেতু একদমই মানে দেবী তো দূরের কথা, মানে আমি একটু শান্ত নই, যেটা সত্যি কথা, তো সেখানে একজন দেবী হয়ে ওঠা মানে আমি জানি না, মানে ভগবান আমাকে পাপ না দিক। পাপই নয়, বাট দেবী হওয়ার মতো অত ভালো নই, অত পুণ্য করিনি আমি। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।